মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে 10 নাম্বার থাকে ম্যাপ পয়েন্টিং। এখানে 10টা জায়গা বা পয়েন্ট তোমাকে চিহ্নিত করতে বলা হয়, কোনো অথবা থাকে না, অর্থাৎ 10টা জায়গা চিহ্নিত করতে বলা হয়, 10টাই তোমাকে করতে হবে। ভেবে দেখো তো, যদি 10টা প্রশ্নের উত্তর ঠিকঠাক ভাবে তুমি দিতে পারো, ভূগোলে 100 পাওয়ার দৌড়ে তুমি কয়েক কদম এগিয়ে যাবে। এমনকি যারা ভূগোলে শুধু পাশ করলেই সন্তুষ্ট, তারা যদি এই 10 নাম্বার পেয়ে যাও, তাহলে পাশ করা নিয়েও তোমাকে চিন্তা করা লাগবে না। আজকের এই ভিডিওতে ঠাকুরনগরের বিশিষ্ট শিক্ষক বাবুমণি দে স্যার তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিং এর সাজেশন নিয়ে হাজির হয়েছেন। কোন কোন অংশ, কোন কোন কেন্দ্র, কোন কোন পয়েন্টিং এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো স্যার শুধু বলে দেবেন না, ম্যাপের উপর করেও দেখাবেন। স্যারের মূল ভিডিওতে আমরা যাব, তার আগে দুটো বিষয় তোমাদের বলি। আমরা তোমাদের দেখার সুবিধার্থে, যাতে ভিডিওতে ভালোভাবে বুঝতে পারো, ম্যাপ পয়েন্টিংটা পেনে করেছি। তোমাদের এটা পেন্সিলে করতে হবে। ম্যাপ পয়েন্টিং করার সময় সম্পূর্ণ দাগ নাম্বার আর যে কেন্দ্রটা চিহ্নিত করতে বলেছে সেটা কিন্তু লিখে দিতে হবে। কেমন? এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে অনুরোধ করব, তোমরা স্কুল থেকে যে বোর্ডের টেস্ট পেপার পেয়েছো, তার পেছনের দিকে দেখবে এক সেট ভূগোলের প্রশ্নপত্রের উত্তর লিখে দেওয়া আছে। গতবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নটা পুরোপুরি সলভ করে দেওয়া আছে। সেখান থেকে দেখে নাও ভূগোলের ম্যাপ পয়েন্টিংটা কেমনভাবে করা হয়েছে। আর কথা বলবো না, একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। দেখে নি বাবুমণি স্যারের স্পেশাল ভিডিও। নমস্কার। আজকে তোমাদের মাধ্যমিক 2026-এর গুরুত্বপূর্ণ একটা বিষয় জিওগ্রাফির, যেখানে 10 মার্কস রয়েছে ম্যাপ পয়েন্টিং। এখানে পাস করবে যারা, তাদের জন্যও প্রয়োজনীয়, যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ। তাই আমি কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রের কথা বলবো, তোমরা ঝটপট সেগুলো প্র্যাকটিস করে নেবে। প্রথম ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে মালভূমি এবং পর্বত। এখানে 1 নম্বরে রয়েছে ছোটনাগপুর মালভূমি। এইটা হলো আমাদের 1 নম্বর ছোটনাগপুর মালভূমি। 2 হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, একদম আমাদের উপদ্বীপীয় দাক্ষিণাত্য মালভূমি। 3 নম্বরে হচ্ছে আরাবল্লী পর্বত, আমাদের এটা আরাবল্লী পর্বত। 4 হচ্ছে নীলগিরি পর্বত, একদম নিচে নীলগিরি পর্বত। 5 বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বত। 6 কারাকোরাম, একদম উপরে আমাদের কারাকোরাম পর্বত। এবং 7 পশ্চিমঘাট পর্বত। এবং পশ্চিমঘাট পর্বতে অবশ্যই তোমরা এরকম গ্যাপগুলো দেবে। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে পেন দিয়ে করা হলো ঠিকই, তোমরা বাড়িতে এবং পরীক্ষার হলে 2 জায়গাতেই পেন্সিল ব্যবহার করবে এবং এই ম্যাপগুলো বাড়িতে অবশ্যই অভ্যাস করবে এবং এই রকম দ্রাঘিমা টানা ম্যাপেই করবে। দ্বিতীয় ম্যাপটি রয়েছে আমাদের হ্রদ এবং নদী। আমাদের হ্রদ রয়েছে চিল্কা হ্রদ, আমাদের 1 নম্বরে রয়েছে চিল্কা হ্রদ, আমাদের চিল্কা এখানে রয়েছে চিল্কা। 2 হচ্ছে কৃষ্ণা নদী, একদম ভারতের দক্ষিণে কৃষ্ণা নদী। 3 রয়েছে নর্মদা নদী, আমাদের একদম যেখানে আমাদের খাম্বাত উপসাগর, সেই জায়গাটায় রয়েছে আমাদের নর্মদা নদী। তারপর রয়েছে কাবেরী নদী, কাবেরী নদী রয়েছে আমাদের 4 নম্বরে, 4 নম্বরে কাবেরী নদী। তারপরেই রয়েছে গোদাবরী নদী, আমাদের 5 গোদাবরী নদী। 6 রয়েছে তাপ্তি, আরেকটি পশ্চিম বাহিনী নদী তাপ্তি। এখানে তাপ্তি না দিয়ে বলতেই পারে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম। 7 রয়েছে সম্বর হ্রদ, লুনি, যেখানে প্রায় পতিত হয়েছে, মানে লুনির সাথে সম্বর হ্রদের একটা সম্পর্ক রয়েছে একদম উপরে দিল্লির কাছাকাছি। 8 রয়েছে ভারতের একমাত্র অন্তর্বাহিনী, যেটা লুনি। লোকটাক হ্রদ রয়েছে ভারতের একদম পূর্ব দিকের হ্রদ, মণিপুরে রয়েছে লোকটাক হ্রদ। এই হলো আমাদের দ্বিতীয় ম্যাপ গেল। ঝটপট এগুলো প্র্যাকটিস করে ফেলো। 3 নম্বরে রয়েছে আমাদের জলবায়ু অঞ্চল, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আর বৃষ্টিচ্ছায় অঞ্চল। আমরা প্রথম যে ম্যাপটা শুষ্কতম অঞ্চল, এটা হচ্ছে শুষ্কতম অঞ্চল, হচ্ছে আমাদের একটা অঞ্চল যদি বলে সেটা হচ্ছে রাজস্থানের এই অঞ্চলটা, মানে জয়সালমীরের পুরো পার্শ্ববর্তী অঞ্চলটা হচ্ছে আমাদের শুষ্কতম অঞ্চল। তারপরে রয়েছে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। দুবার বৃষ্টিপাতযুক্ত হচ্ছে করমণ্ডল উপকূলের, মনে রাখবে, করমণ্ডল উপকূলের পশ্চিম ঢালে, পূর্ব ঢালে বাধাপ্রাপ্ত হয়ে পশ্চিম ঢালে বৃষ্টিপাত হয়। নেক্সট হলো আমাদের ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। বৃষ্টিচ্ছায় অঞ্চল হচ্ছে মানে পশ্চিম ঢালের বাধাপ্রাপ্ত হয়ে পূর্ব ঢালে বৃষ্টিপাত হচ্ছে, এটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতের, এটা হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চল। এই হচ্ছে আমাদের
4টে ম্যাপ জলবায়ু অঞ্চল থেকে। অবশ্যই বাড়িতে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে। 4 নম্বর ম্যাপ হলো আমাদের মৃত্তিকা। এখানে কৃষ্ণ মৃত্তিকা, যেটা আমরা দাক্ষিণাত্য মালভূমি করেছি সেটাই সম্পূর্ণ কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। আরও আছে, কিন্তু তোমাদের সুবিধার্থে এইটুকুই দেখানো হলো। লোহিত মৃত্তিকা অঞ্চল, আমাদের লোহিত মৃত্তিকা অঞ্চল একদম অরুণাচল প্রদেশের পার্বত্য অঞ্চলটুকু ছাড়িয়ে দিয়ে বাকিটুকু হচ্ছে আমাদের লোহিত মৃত্তিকা অঞ্চল। তারপর হচ্ছে পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা। পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা অনেকটাই করা যায়, একদম নিচ পর্যন্ত করা যায়। আমরা পুরোটা করলাম না, আমরা একদম ম্যানগ্রোভ অরণ্য মানে সুন্দরবনের কোণা থেকে শুরু করে বিশাখাপত্তনম পর্যন্ত দেখালাম। এটা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। আর হচ্ছে রইল পলিমৃত্তিকা অঞ্চল। পলিমৃত্তিকা অঞ্চল হচ্ছে গাঙ্গেয় যে সমভূমি, সেই সমভূমিটাই হচ্ছে পলিমৃত্তিকা অঞ্চল। আমাদের উত্তরপ্রদেশ থেকে একদম পশ্চিমবঙ্গ পর্যন্ত পলিমৃত্তিকা অঞ্চল দেখালাম। এরপরে রইল উদ্ভিদ। উদ্ভিদ থেকে জেরোফাইট। জেরোফাইট উদ্ভিদের অপর নাম হচ্ছে মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ মরু অঞ্চল দেখাবে। আর চিরহরিত অরণ্য। চিরহরিত অরণ্য আমাদের একদম পশ্চিমঘাট পর্বতের মালাবার এবং কঙ্কন উপকূল বরাবর রয়েছে আমাদের চিরহরিত অরণ্য। এবার আসবো আমাদের কৃষি থেকে। কৃষি থেকে এবং গবেষণা কেন্দ্রগুলো রয়েছে। কৃষি থেকে মিলেট উৎপাদক অঞ্চল। মিলেট আমাদের মোটামুটি দক্ষিণ পশ্চিম অঞ্চলে পুরোটা জায়গাতেই হয়। আমরা রাজস্থান এবং মহারাষ্ট্রের এই অঞ্চলটুকু, গুজরাট এবং মহারাষ্ট্রের এই অঞ্চলটুকু দেখালাম। তাহলে প্রথমে রয়েছে মিলেট। তারপর হচ্ছে কফি। কফি হচ্ছে নীলগিরি পার্বত্য অঞ্চল ঘিরে একদম নিচে রয়েছে। তারপরে হচ্ছে উত্তর ভারতের গম। এটাকে উত্তর ভারতের গম অঞ্চল বা গম বলয় বলা হয়। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের অংশ নিয়ে এটা অঞ্চলটা রয়েছে। তারপরে হচ্ছে ভারতের কৃষি গবেষণা কেন্দ্র। ভারতের কৃষি গবেষণা কেন্দ্র দিল্লির পুসা। তারপরে হচ্ছে আমাদের কফি গবেষণা কেন্দ্র। কফি গবেষণা কেন্দ্র হচ্ছে আমাদের কর্ণাটকের চিকমাগালুর। তারপর হচ্ছে আমাদের মৃত্তিকা গবেষণা কেন্দ্র। মৃত্তিকা গবেষণা কেন্দ্র হচ্ছে আমাদের দেরাদুন। আমাদের এটা একদম উপরে রয়েছে দেরাদুন মৃত্তিকা গবেষণা কেন্দ্র। 6 দাগ। 7 দাগে রয়েছে মরুভূমি গবেষণা কেন্দ্র। এটা হচ্ছে যোধপুর। এটা আমাদের যোধপুরে করবে। আর কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র এটা করবে আমাদের একদম ভূপাল বা জব্বলপুর, যেটাকে এখন বলছে, একদম জব্বলপুরেই অবস্থিত আমাদের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র। আমাদের 7 নম্বর ম্যাপ ভারতের শিল্প। শিল্পে রয়েছে ভারতের রুর বা পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বা দুর্গাপুর। সেটা আমাদের 7 নম্বরের প্রথম ম্যাপ। তারপরে রয়েছে ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ। ভারতের বৃহত্তম পেট্রোশিয়ান শিল্পকেন্দ্র এটা হচ্ছে দহেজ। যদি বলে এটা হচ্ছে সরকারি বেসরকারি মিলে বৃহত্তম। যদি বলে সরকারি তবে হবে জামনগর। যদি সরকারি হয় এটা হচ্ছে সরকারি, এটা হচ্ছে সরকারি পেট্রোরাসায়নিক সরকারি। এটা তোমরা দেখে নিও একটু। এটা হচ্ছে জামনগর। তারপরে রইল হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমাদের কোয়েম্বাটুরু। উত্তর ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার আমাদের কানপুর। তারপরে হচ্ছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র বা সিলিকন ভ্যালি বা বেঙ্গালুরু, সেটা হচ্ছে আমাদের এই যে দক্ষিণ ভারতে রয়েছে আমাদের এই জায়গাটায়। জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র বা বিশাখাপত্তনম, সেটা হচ্ছে আমাদের এইটা 7 লাখ। এটা হলো আমাদের শিল্পকেন্দ্র গেল। এবার রইল আমাদের বন্দর। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, আমরা চেন্নাই করলাম এখানে। দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে নিউ দিল্লি, যেটা ইন্দিরা গান্ধী বিমানবন্দর নামে পরিচিত। পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর আমরা করলাম কলকাতা। আর পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর আমরা করলাম মুম্বাই। এবার আসবে আমাদের স্বাভাবিক বন্দর বা বন্দর, যেটা জলপথ মাধ্যমে বন্দর, সেটা হচ্ছে বিশাখাপত্তনম বন্দর, যেটাকে আমরা চিহ্নিত করলাম। পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর হলো চেন্নাই, যেটা আমরা আগের ম্যাপে করেছিলাম চেন্নাই। এটা হচ্ছে আমাদের 9-2। পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর এটা হচ্ছে পারাদ্বীপ। স্বাভাবিক বন্দরও হচ্ছে বিশাখাপত্তনম, আর আমাদের গভীরতম বন্দর হচ্ছে পারাদ্বীপ। আরব সাগরের রানী হচ্ছে কোচি, করমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। নেক্সট হলো আমাদের শহর নগর বন্দর, যেটা আছে শহর। ভারতের রাজধানী আমরা সবাই জানি দিল্লি, প্রবেশদ্বার মুম্বাই, সিটি অফ জয় কলকাতা, সবুজ নগরী চেন্নাই, হ্রদের শহর হায়দ্রাবাদ। তোমাদের সুবিধার্থে এখানে শুধু দাগ নম্বর দেওয়া হলো ঠিকই, কিন্তু তোমরা পরীক্ষার সময় এই দাগ নম্বরের পাশে প্রশ্নে যেটা থাকবে যে ভারতের রাজধানী, এবং ব্র্যাকেটে লিখে দেবে নিউ দিল্লি বা নতুন দিল্লি।
এইভাবে করবে। থ্যাংক ইউ সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে বাবুমণি স্যারকে ডাকার জন্য। সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের তরফ থেকে বাবুমণি স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাদের বলবো, তোমরা পয়েন্ট যেগুলো স্যার চিহ্নিত করলেন, বাছাই করে দিয়েছেন, সেগুলো খাতায় লিখে নাও। বাড়িতে এই রকম 10টা ম্যাপ নিয়ে বারবার প্র্যাকটিস করো। আমার বিশ্বাস মাধ্যমিক পরীক্ষাতে বিরাট উপকৃত হবে। আমরা একবারও বলছি না এ কটা করলেই 10-এ 10 কমন পেয়ে যাবে, তবে এটুকু বলতে পারি এখানে স্যার যেগুলো প্র্যাকটিস করালেন, যেগুলো দেখিয়ে দিলেন, সবগুলো গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা যে পরীক্ষাতে কমন পাবে সেটা বলাই বাহুল্য। সবাই ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।